আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে আমাদের আলোচনা করতে চাই আসছে বাজেট উপলক্ষে অর্থনীতি নানান হালচাল নিয়ে, মানুষের প্রত্যাশা এবং সংকট ও তার সমাধান নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। এবং রয়েছেন জনাব ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্ট্র্যাটেজিক স্টাডিজ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা যেটি বলছিলাম যে সামনে বাজেট উপলক্ষে আলোচনা করতে চাই। অধ্যাপক আইনুল ইসলাম, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেটি মূল্যস্ফীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষের অংশ থেকে এখন পর্যন্ত নতুন সরকার আসার পরেও সেটি বোধহয় আরেকটু খানিকটা বেড়েছে। তো সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা নিয়ে আপত্তি, যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আসছে বাজেটে কিভাবে এটিকে সুনির্দিষ্ট করে চিহ্নিত করে বাজেট দেওয়া যেতে পারে, আপনার কি পরামর্শ? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আজকে খুব পরিচিত আশরাফ ভাই এবং ডক্টর মাহফুজ সহ আলোচক হিসেবে আছে, আজকে ধন্যবাদ দিচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বললেন, মূল্যস্ফীতিকে সামনে আনলেন, বাজেটে কি থাকবে। আমার মনে হচ্ছে যে বাজেটে এই মূল্যস্ফীতির যে দহন, এটা আরও বাড়বে আমার কাছে মনে হচ্ছে। কারণ বাজেটে যেরকম আকার দেখা যাচ্ছে, পাশাপাশি কতগুলো বিষয়, আমি একটা বিষয় বলি যে ৩৫,০০০ কোটি টাকা সম্ভবত আমাদের একটা স্কেল দিবে, এটাও কিন্তু বাজারে চলে যাবে। সব কিছু মিলে ইনফ্লেশন কিন্তু আরও বাড়ার কথা। আপনি জানেন যে জ্বালানির খরচ বেড়েছে, জ্বালানি বাড়াতে হবে, IMF-এর একটা চাপ আছে। সব কিছু মিলে এবারের যে বাজেটটা, এটা মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট বাজেট এটা বলা হবে, যে এটা যদি কিভাবে সামাল দিবে। কারণ আয়ের জায়গাগুলোতে কোনো উন্নতি হয়নি আয়ের জায়গাগুলো, কিন্তু ব্যয় প্রচুর ব্যয়, যদি মানে 9 লাখের উপরে হবে সম্ভবত বাজেট। হ্যাঁ, তাই বলা হয়েছে। এই টাকা কিভাবে করবে এটা ধরে নেওয়া যায়, আমরা ধারণা করছি যে এই টাকা লোন করা ছাড়া কোনো উপায় নেই। 1 লাখ কোটি টাকা এখন পর্যন্ত NBR কিন্তু পিছনে আছে, অর্থাৎ টার্গেট ফিল আপ হয়নি। আসলে বাংলাদেশের বাজেটটা জানি না কিভাবে হয়। আমরা যেটা দেখি, যে আমার কাছে মনে হয় যে আমরা আগে ব্যয় ঠিক করি, ব্যয় ঠিক করার পরে কতটুকু লোন টোন নেবে সেটা বলা হয়, আর বাকিটুকুই ছেড়ে দেয় আমি NBR-এর উপরে। NBR-এর সক্ষমতা আছে কি না সেটা কিন্তু আমি জানি না, এটা বিবেচনা করা হয়। তারা কিন্তু পরে সামলে উঠতে পারে না, তারপরে নানান কারণে কিন্তু সেটা হয় না। এর ফলে কি হবে, আমরা প্রচুর পরিমাণে বাজেট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে এই বাজেট ঘাটতি কিন্তু উন্নয়ন যে প্রজেক্টগুলো আছে সেখানে গিয়ে প্রভাব ফেলবে। এবং পাশাপাশি যে আমাদের দ্রব্যমূল্য যদি বাড়বে, তার কারণ যে এবার জ্বালানি ভর্তুকির ব্যাপারটা IMF-এর চাপ আছে, ভর্তুকি ব্যাপারে সমন্বয় করার। সেখানে যদি হাত দেয়, বিদ্যুতের দাম বাড়ে, যদি আপনার গ্যাসের দাম যদি বাড়ে, একদিকে এনারা তো বরাবরই বলে আসতেছেন যে এটা না কমলে তারা কিন্তু চলতে পারছেন না। এবং কমানোর চেয়ে যে নিরবিচ্ছিন্ন যে গ্যাস এবং বিদ্যুৎ দেবে, সেই জায়গাও কিন্তু আমরা দিতে পারিনি, অতীতেও দিতে পারিনি, এখনও পাচ্ছি বলে মনে হয় না। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বাজেট হবে একটা, এবং 15-16% ট্রেডিশন যেটা বলে আর কি, সেই অনুযায়ী 15-16% বাড়ার পরে এটা বছরের শেষে গিয়ে আপনি দেখা যাবে যে NBR সেটা করতে পারেনি। সুতরাং এই চাপ, এই সংকট কিন্তু আরও ঘনীভূত হবে সামনের দিনগুলোতে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, যদি মূল্যস্ফীতিকে কন্ট্রোলের মধ্যে রাখার টার্গেট থাকে, 9-এর তো এরই মধ্যে চলে গেছে, সেটিকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার পরামর্শ মানে কি করলে এটি, যেটা সেটি হলো একটা হলো যে কর কাঠামোর একটা বিষয় আছে, ওখানে কর কাঠামোটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে একেবারে সংস্কার যাকে বলে, ভালোভাবে করতে হবে। উৎপাদন কিন্তু বাড়াতে হবে। আর এই যে মূল্যস্ফীতিকে কোথায়, যেমন আমাদের ইম্পোর্ট যে জিনিসগুলো আমরা ইম্পোর্ট করি, সেখানে কিন্তু ওই ট্যারিফটা কমাতে হবে কিন্তু। কারণ সাধারণ জনগণ যে দ্রব্যগুলো বেশি তারা ক্রয় করে, সেই জায়গাগুলোতে মানে কমাতে হবে আর কি, ভর্তুকি দিতে হবে সেই জায়গাগুলোতে, তাহলে কমবে। আর বাংলাদেশের মধ্যে উৎপাদন কিন্তু বাড়াতে হবে। জি,
আমরা একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের বাজেটে যে জিডিপির যেই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা যেটি ধরা হয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যেই টার্গেট, সেখানে একটা গ্যাপ থাকে। এটিকে কাঙ্ক্ষিত মাত্রায় করতে গেলে কেমন কাঠামো হওয়া উচিত বাজেটের, মানে কোন জায়গাটাতে আমাদের আসলে সংকট থাকে যে কারণে ব্যবধানগুলো থেকেই যায়? ধন্যবাদ। আমি একটু প্রেক্ষাপটটা একটু ব্রড লাইনে একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমত এই সরকার কিন্তু একেবারে যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় কিন্তু একটা বড় যুদ্ধ শুরু হয়ে গেছে, যে ইরান যুদ্ধ, এবং এরপরে সেটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে গেছে এবং সারা পৃথিবী জুড়ে জ্বালানি যে সংকট, সেটা কিন্তু একটা বড় রকমের কিন্তু আমাদের কনস্ট্রেন্ট বা আমাদের একটা বড় রকমের দুর্বলতা, এটা একটা। দ্বিতীয় হলো যে উত্তরাধিকার সূত্রে এই সরকার কিন্তু একটা মানে অনেকটাই এলোমেলো অর্থনীতি পেয়েছে, এবং ব্যাংকিং খাত থেকে শুরু করে পুঁজিবাজার যদি আমরা ধরি, একই সঙ্গে যে ব্যবসার যে অবস্থা, তারপরে যে এখানে রেভিনিউ জেনারেশন, সব দিক থেকে কিন্তু মানে দুর্বলতার শেষ নেই। তো এইটা একটা বড় সমস্যা। বিপুল পরিমাণে ঋণ, এর মধ্যে প্রায় 115 বিলিয়ন ডলারের মতো কিন্তু বৈদেশিক ঋণ, যেটা প্রাইভেট সেক্টরে এরকম প্রায় 30-35 বিলিয়ন, আর বাকিটা হচ্ছে পাবলিক সেক্টরের। তো এই অবস্থা মানে ক্রমপুঞ্জীভূত ঋণ হলো প্রায় 23 লক্ষ কোটি টাকা। তা আবার অন্যদিকে হলো যে অনেকগুলো সংস্কারের চাপ, জনপ্রত্যাশা, এগুলো তো আছেই। এর মধ্যে সংস্কারের তো আমাদের কতগুলো কমিশন তৈরি হয়েছিল, এবং একই সঙ্গে যে বিএনপির নিজেরও 31 দফা সংস্কার, এটা কিন্তু আছে। আবার অন্যদিকে IMF, বিশ্বব্যাংক তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা বড় রকমের সংস্কার একেবারে রাতারাতি হয়ে যাক। এর মধ্যে যে রাজস্ব খাতে সংস্কার, সেখানে রাজস্ব জিডিপির রেশিও বাড়াতে হবে, এবং এটি ছাড়াও যে এই জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে ভর্তুকি, এগুলো প্রত্যাহার করতে হবে। অন্যান্য খাত যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে ভর্তুকি তুলে নিতে হবে, এবং একই সঙ্গে যে রাজস্ব প্রশাসন এবং রাজস্ব নীতি, সেগুলোর তো সংস্কার লাগবে। বাইফার্কেশন অলরেডি এতে লতে হয়েছিল, কিন্তু সেগুলো এক্সিকিউট তো হচ্ছে না। আর অন্যদিকে এই যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য যেটা প্রফেসর আইনুল সারানি বললেন যে এখানে প্রায় 35,000 কোটি টাকার একটা নতুন আসবে। তো এটা একটা পোর্শন আর কি, যে 11 থেকে 20 যারা যে এনাদের যে স্কেল, পে স্কেলের মধ্যে আছে, তাদের একটা অংশ হয়তো তারা এটা পাবেন। তো এটাগুলো আসবে, মানে সব মিলিয়ে কিন্তু আসলে এমন একটা এলোমেলোর অবস্থার মধ্যে আছে। কিন্তু এটাও সত্য যে এই বর্তমান সরকার কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ, মানে অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে তারা এই জ্বালানি সংকটের সমাধান করার চেষ্টা করছে। যতটুকু আছে আর কি, এর মধ্যে থেকে চীন, ভারত, তারপরে একই সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জ্বালানি পণ্য নিয়ে এসছেন, এবং নিয়ে এসে এখন আসলে সরকারের মূল মনোযোগ কিন্তু এই জ্বালানি সমস্যা, এবং যে এই হঠাৎ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যে অবস্থাগুলো তৈরি হয়েছে, তো সেটাকে কোনোভাবে সামাল দেওয়াটা কিন্তু তাদের একটা বড় লক্ষ্য। এর পাশাপাশি সরকার যে একটা কাজ করছে, সেটা হলো যে প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করা, এবং এই ইলেকশন ম্যানিফেস্টো সেটা বাস্তবায়নের জন্য দুটো কমিটি তৈরি করেছে। একটা হলো অ্যাডভাইজারি কমিটি, আর একটা টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটি আমি মেম্বার, আজকেও আসলে এখানে বৈঠক হয়েছে, এবং সামনের দিনগুলোতে আরও বৈঠক হবে। তো এবং একটা বিষয় হচ্ছে যে খুব দ্রুত একটা কিন্তু স্ট্র্যাটেজি পেপার তৈরি হবে, এবং এই স্ট্র্যাটেজি পেপার বাস্তবায়ন দিয়ে কিন্তু এই বাজেটটা শুরু হবে। তার মানে এই না যে হঠাৎ করে সরকার যে 9 লক্ষ কোটি টাকার বাজেট একটা বাস্তবায়ন করছে, কিন্তু একই সঙ্গে অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো মাথায় নিচ্ছে, এবং একই সঙ্গে একটা হাই গ্রোথ সিনারিওতে চলে যাবে বাংলাদেশ। এবং এইখানেই কিন্তু গ্রোথের একটা রিলেভেন্স, মানে একদিকে বিশ্বব্যাংক, IMF এবং এশীয় উন্নয়ন ব্যাংক, তারা একটা লো গ্রোথের কিন্তু একটা পাথের কথা বলছে, হাই ইনফ্লেশন, লো গ্রোথ, এবং সেটা 3.9 থেকে 4.9% পর্যন্ত, মানে কোনোভাবে 5%ও নয়। এরকম একটা গ্রোথ সিনারিও আছে আমাদের সামনে। কিন্তু সরকারের যে লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে যে তারা 6-7-এর মধ্যে নিয়ে যাবে, এবং তাদের নমিনাল জিডিপি গ্রোথ থাকবে হচ্ছে যে 10 থেকে 11%। এই ধরনের একটা সিনারিও করে আগামী 5 বছর এবং 10 বছরের জন্য এটির প্রেক্ষিত, ওইটা চিন্তা করে যে 2034 সালের মধ্যে যেটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাবে। তো সেইটাই হচ্ছে বড় ব্যবধান, যেটা আপনি বলছেন। যে এবং আগামী বাজেটে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে কীভাবে প্রবৃদ্ধিটাকে ত্বরান্বিত করা যায়, এবং একই সঙ্গে মূল্যস্ফীতির যেটা হলো এখন মূল বিষয়টা হচ্ছে যে মূল্যস্ফীতির সঙ্গে আবার প্রবৃদ্ধির যে সম্পর্ক, যে মাইক্রোইকোনমিক যে ডাইনামিক্স আমরা দেখি, এবং একই সঙ্গে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছি। আমরা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছি এখানে। প্রাইভেট সেক্টরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, যে তারা এরকম লোন পাচ্ছেন না, কন্ট্রাকশনারি মার্কেট পলিসি। এর মধ্যে আমরা গ্রোথটা করবো কীভাবে? এটা কি সরকার যে এখন 30%-এর বেশি যে পাবলিক সেক্টর গ্রোথ আছে ক্রেডিটের, তো সেটা দিয়ে কি আমাদের প্রবৃদ্ধি হবে? সরকার তো প্রবৃদ্ধি এনে দিতে পারবে না, এনে দিতে পারবে হচ্ছে প্রাইভেট সেক্টর, কিন্তু তার সে তো লোন পাচ্ছে না, তার কস্ট অফ বিজনেস কি ভেরি হাই। তো এই অবস্থায় আমি মনে করি যে সামনের দিকে যদি ইনফ্লেশন আরও বাড়ে এবং গ্রোথটা যদি না বাড়ে, তাহলে অবস্থাটা কেমন হবে? যদি না হয় আমরা মানে ওরকম একটা জায়গায় যেতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে সিনারিও কী হবে? তো সেটার কিন্তু ক্যালকুলেশন আমরা করছি না। তো এখন আমরা 9 লক্ষ কোটি টাকার যে বাজেটটা চিন্তা করছি, অনেকগুলো কনস্ট্রেন্ট আছে, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে আমাদের একটা এক্সপানশনারি ফিসকাল পলিসি, এক্সপানশনারি মানিটারি পলিসিতে যেতে হবে। এটা না গেলে আসলে আমাদের সামনে ওইরকম কোনো ভালো কিন্তু
জায়গা, মানে অর্থনীতিতে অন্তত একটা জায়গা আমরা যেতে পারবো না। আপনি লোনের কথা বলছিলেন, আইএমএফ এর যে এখন ষষ্ঠ কিস্তির বোধহয় পাওয়ার, ষষ্ঠ এবং সপ্তম, সেটি তো এক ধরনের অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, আবার সরকারের মধ্যে আরও লোন চাইছে বলে এরকমটি শোনা যাচ্ছে। সেটি আসলে কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে? হ্যাঁ, এখন একটা স্কুল অফ বা থট পাওয়া আছে, যাবে কিনা লোন? স্কুল অফ থট আছে যে তারা মনে করে যে আমাদের এই মুহূর্তে আইএমএফ এর লোনের প্রয়োজন নেই, মানে যে লোনটা আছে, যে প্যাকেজটা আছে, ওইটা ডিসকন্টিনিউ করলেও আমাদের কোনো সমস্যা হবে না। তার কারণ এই মুহূর্তে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা প্রায় তাহলে আমরা চাইছি কেন? $35 বিলিয়ন কিন্তু অলরেডি একটা গ্রস এটা আছে। যদি আমরা BBM 6 এর হিসাব করি তো $30 বিলিয়ন মতো। এই যে এই আকুর যখন লোনটা শোধ করে প্রতি 3 মাস পর পর, তখন কিন্তু একটু এদিক ওদিক হয়, তো $1 বিলিয়ন হয়, আবার সেটাকে আমরা রিকভার করি। এই মুহূর্তে রেমিটেন্সের ফ্লোটা ভালো, যদি এক্সপোর্ট গ্রোথে যে হঠাৎ করে আমরা দেখলাম লাস্ট মান্থে কিছুটা পজিটিভ গ্রোথ হয়েছে, তো এটা একটা ভালো সংকেত। যদি সামনের দিনগুলোতে এটা চলতে থাকে তাহলে হয়তো আমরা আরও স্ট্রং আমাদের রিজার্ভ তৈরি করতে পারবো। কিন্তু আলটিমেটলি ঘটনাটা কি ঘটছে, আমাদের রিজার্ভ বাড়ছে ঠিকই, কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো আমরা তো ক্যাপিটাল মেশিনারি এসের এগুলো তো ইম্পোর্ট করতে পারছি না। এই প্রাইভেট সেক্টরের এক্সপানশনের জন্য তো আমাদের একটা ফ্লেক্সিবল মনিটারি পলিসি দরকার। এখন IMF এর যে লোন প্যাকেজ, সেটা ডিসকন্টিনিউ যদি আমরা করি, হাইপোথেটিক্যালি ধরছি, ওই ঝুঁকিতে সরকার যাবে না। তারা এই শর্তগুলোও নেবে, কঠিন শর্ত বাস্তবায়নের চেষ্টা করবে, আবার অন্যদিকে কিন্তু তারা ওই অন্যান্য যে সমস্ত প্যাকেজগুলো আছে, যেটার কথা বলা হচ্ছে, আপনি যেটা বললেন, সেটা হলো যে এই প্যাকেজের পাশাপাশি আর একটা প্যাকেজের জন্য নেগোসিয়েশন হচ্ছে, এবং সেটাও IMF দিতে রাজি আছে, কিন্তু তারা চায় খুব কঠিন শর্ত বাস্তবায়ন, সংস্কার। ওই সংস্কার কিন্তু সেই সংস্কার কমিশনের সংস্কার নয়। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো সুতরাং আসলে অনেকগুলো কঠিন পথ আসলে অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই বাস্তবতা মাথায় রেখে হচ্ছে আমাদের বাজেট আসছে সামনে, এবং অনেকগুলো চ্যালেঞ্জ, যেটা আমি বলেছি যে চ্যালেঞ্জ কিন্তু আর গুণে শেষ করা যাচ্ছে না এমন অবস্থা। কিন্তু বলা হয় যে IMF এর এই শর্তগুলো দিন শেষে সাধারণ মানুষের উপর চাপ বাড়ায় প্রত্যক্ষভাবে। অবশ্যই, তার মানে কি আরো চাপ আসতে সামনে অবশ্যই একটা চাপ অপেক্ষা করছে, এবং সরকার কিন্তু ইতিমধ্যে একটা ইন্ডিকেশন দিয়েছে যে তারা বলেছে যে ক্যারট অ্যান্ড স্টিক, হ্যাঁ, তো সেটার জন্য অপেক্ষা করতে, যে সংস্কারও করবে তারা, এবং একই সঙ্গে IMF এর যে লোন প্যাকেজ সেখান থেকে পিছিয়ে যাবে না। কারণ IMF এর লোন প্যাকেজ থেকে চলে যাওয়ার মানে হলো যে তখন বিশ্ব ব্যাংক, ADB, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, তারপরে AIIB, এর পাশাপাশি আবার কিন্তু আরও অন্যান্য সংস্থা রয়েছে, মানে যেমন ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক, তো অজস্র কিন্তু ডেভেলপমেন্ট পার্টনার আছে, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আছে, তো তারা কিন্তু আবার তখন পিছিয়ে যাবে। সুতরাং ওই ঝুঁকিটা সরকার নিতে চায় না। এবং সামনে আরেকটা যেটা অপেক্ষা করছে, সেটা হলো যে আপনি একটু বোধহয় দেখেছেন অনেকেই, একটা সুপার করিডোর হচ্ছে টেকনাফ তেঁতুলিয়া, তো সেটার জন্য $78 বিলিয়ন লাগবে। সুতরাং টাকা তো প্রয়োজন সরকারের, সুতরাং তারা কিন্তু এই মাল্টিল্যাটারাল যে সমস্ত এজেন্সিগুলো আছে, তো তাদেরকে আসলে চটাতে চায় না। তো এই কারণে আমার মনে হয় কি যে আসলে এই যখন আমরা ঋণ নেব, তার সাথে অনেকগুলো রিফর্ম প্যাকেজ আছে, এবং এটার যে পুরো ইম্প্যাক্টটা গিয়ে পরে বিজনেস কমিউনিটি এবং সাধারণ জনগণের উপরে পড়তে বাধ্য। যে রিফর্ম নিয়ে আপনার কাছে আমি জানতে চাই, তার আগে জনাব আশরাফ আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে উচ্চ সুদ হার বা ডলার সংকট সব মিলে এই পরিস্থিতির মধ্যে সামনের যে বাজেট 9 লক্ষ কোটি টাকার আসতে যাচ্ছে এখন পর্যন্ত, একটা অ্যাপ্রক্সিমেট, আপনাদের জন্য সুখবর আছে কিনা, মানে ব্যবসায়ীদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। প্রথম থেকে শুরু করি। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে যদি ইকোনমিককে যদি আমি একটা অ্যানালিসিসে আনি যে আমরা ঠিক কোথায় আছি, আমরা যেটা দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা স্ট্যাগফ্লেশন সিনারিওতে চলে গেছি। কীরকম? আমাদের গ্রোথ রেট যেটা কোভিডের আগে 7-8% লেভেলে উঠে গিয়েছিল, সেটা কমতে কমতে এখন 3% লেভেলে নেমে এসছে, আমাদের যে কোয়ার্টারলি GDP প্রজেকশন যেটা। আমাদের ইনফ্লেশন রেট আমরা অনেক চেষ্টা করেও কিন্তু 8-এর নিচে নামাতে পারিনি। এটা বেশ কয়েক মাস 8-এর লেভেলে ঘরে ছিল, এটা গত মাস থেকে আবার 9 ঘরে চলে এসেছে। থার্ড যে জিনিসটা, যেটা সবচেয়ে বেশি ওয়ারিং, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। আনএমপ্লয়মেন্টের আমরা স্পেসিফিক কোনো স্ট্যাটিস্টিক্স দিতে পারি না, কিন্তু যেটা দেখা যায়, বাংলাদেশ ব্যাংক যেটা বলে যে আপনার রিয়েল ওয়েজ গ্রোথ, যে ইনফ্লেশনের থেকে ওয়েজ গ্রোথ কতখানি, যখন এটা ওয়েজ গ্রোথ যখন ইনফ্লেশন থেকে কম থাকে, তার মানে হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট জেনারেলি এটার ইন্ডিকেশন হচ্ছে যে বাড়ছে। আবার অন্যদিকেও দেখছি আমরা যে আমাদের পভার্টি রেশিও 18 থেকে 28% লেভেলে চলে গেছে। সো এগুলো মোটামুটি ইন্ডিকেট করে যে আপনি একটা স্ট্যাগফ্লেশন সিনারিওতে আছেন। এরকম সিনারিও থেকে যদি আপনি বেরোতে চান, এবং সরকারের যেটা রাজনৈতিক প্রতিশ্রুতি যেটা ছিল যে কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান তো আসলে সরকারি কর্মসংস্থান আমাদের দেশে বোধহয় 5-6% না, বাকি 95% কর্মসংস্থান আসলে তৈরি হয় প্রাইভেট সেক্টর থেকে। প্রাইভেট সেক্টরে যদি আপনি কর্মসংস্থান তৈরি করতে চান, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে ইকোনমিতে। এবং এখানে একটা ডেঞ্জারাস জিনিস যেটা হয়েছে, আমাদের একটা সিম্পল রেশিও আছে, ICOR বলি আমরা, যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও।
যে আপনি জিডিপির কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করলে তখন সেটা থেকে কতখানি গ্রোথ আসে। সো এটা আমরা হিস্টোরিক্যালি বাংলাদেশের জন্য এবার 3 থেকে 4% লেভেলে ছিল। সো আপনি 32% ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও হলে আপনার 7 থেকে 8% গ্রোথ হতো। এটা গত বছর নেমে এসছে 6-7%, 6 থেকে 7-এর ভিতরে। তার মানে হচ্ছে যে আপনি 21% অফ জিডিপি যখন ইনভেস্টমেন্ট করছেন তখনও আপনার 3-4%-এর বেশি গ্রোথ হচ্ছে না। এটা ইন্ডিকেট করে যে ইনভেস্টমেন্ট সিনারিওতে একটা বড় ধরনের বিপদ দেখা দিয়েছে, যার ফলে যে কোনো ইনভেস্টমেন্ট এটা আপনার যেটাকে বলে যে ইনএফিশিয়েন্ট হয়ে গেছে, কারণ কাজ করছে না। একটু সিম্পল হিসাব বলি, সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা যেমন 2034-35-এ যদি $1 ট্রিলিয়ন ইকোনমি টার্গেট করি, তাহলে আমাদের মোটামুটি 11 থেকে 12% গ্রোথ দরকার হবে। বা 11 থেকে 12% গ্রোথ যদি আপনার 7 যদি আইসিওআর থাকে, আপনার 72% ইনভেস্টমেন্ট করতে হবে জিডিপির। সেটা আদৌ কখনো পৃথিবীতে কোনো দেশে সম্ভব হয়েছে কি বলে আমি জানি না। এই অবস্থায় আপনাকে আসলে তার মানে কি, আপনি যদি ইনভেস্টমেন্ট প্রমোটিং বাজেট করতে না পারেন, তাহলে আপনার যে গ্রোথ টার্গেট, আপনার যে এমপ্লয়মেন্ট টার্গেট, আপনার যে সমৃদ্ধির পথে যে আপনি হাঁটতে চাচ্ছেন, আপনি দারিদ্র কমাতে চাচ্ছেন, এগুলো কোনোটাই পারবেন না। তাহলে যদি ইনভেস্টমেন্ট প্রমোট করতে হয় তাহলে কি করতে হবে? এই মুহূর্তে ইনভেস্টমেন্টের 2-3টা মেজর চ্যালেঞ্জের কথা বলি। 1 নাম্বার হচ্ছে আপনার মনিটারি পলিসি, এবং মনিটারি পলিসি যে স্ট্যান্সটা আমরা নিয়েছি যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, আপনি ইন্টারেস্ট রেট 10-15% লেভেলে রাখবেন, কর্পোরেট ইন্টারেস্ট রেট 15% লেভেলে রাখবেন, আপনি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনি কন্টেইন করবেন 6-7% লেভেলে। এগুলো কিন্তু সবই মনিটারি পলিসির ডাইরেক্ট এফেক্ট। আপনি এক্সচেঞ্জ রেট, আপনি যে 40% যেটা ট্রানজিশন হয়েছে সেটা অ্যাবজর্ভ করার কোনো ক্যাপাসিটি আমাদেরকে দিবেন না। সো এই সিনারিওতে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, যেটা সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, ওখানে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের। কারণ ফ্যাক্টরি আছে, কিন্তু আপনার যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল দরকার তার থেকে যতটুকু প্রয়োজন তার 60% বেশি নেই। ফলে যেটা হচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন কমিয়ে দিতে হচ্ছে। প্রোডাকশন কমিয়ে দিলে যেটা হয় যে ব্যবসাটা সাস্টেনেবলি থাকে না, আবার ওদিক দিয়ে ইন্টারেস্ট রেটও হাই হয়ে গেছে। এবং আমাদের যদি অপারেটিং প্রফিট না থাকে তাহলে ইনভেস্টমেন্ট তো হবে না। প্রাইভেট সেক্টর কোত্থেকে ইনভেস্টমেন্ট করবে? ব্যাপারটা তো এমন না যে বিদেশিরা এসে আমাদেরকে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে। বাংলাদেশের হিস্ট্রিতে এফডিআই কখনোই 1%-এর উপরে উঠে নেই। আমাদের জন্য এফডিআই, আমাদের ইকোনমিক গ্রোথের জন্য এফডিআইয়ের কোনো রেলেভেন্সি নেই। সেটা আমরা বিদেশি ইনভেস্টমেন্ট কনফারেন্স করারও কোনো দরকার বলে ভালো, এটা আসলে খুব সিগনিফিকেন্ট কিছু না। সো এই সিনারিওতে আপনি যদি ইনভেস্টমেন্ট বাড়াতে চান, বাজেটে 3-4টা জিনিস আপনাকে করতেই হবে। 1 নাম্বার হচ্ছে আপনাকে আমাদের যে বড় বাজেট আসলে দরকার। কারণ হচ্ছে আপনি যদি আমাদের যে এডিপি কিংবা পাবলিক ইনভেস্টমেন্ট যেটা উন্নয়ন ব্যয় যেটা, সেটা যদি না বাড়ান তাহলে কিন্তু ওইটার সাথে যে রিলেটেড যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আছে, কনস্ট্রাকশন থেকে শুরু করে কনস্ট্রাকশন সার্ভিসেস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, এগুলো কোনোটাই আসলে গ্রো করবে না। এগুলো প্রত্যেকটা সেক্টরই কিন্তু বড় ধরনের চাপের মুখে আছে। এবং এটা আমরা জানি যে অসংখ্য নির্মাণ শ্রমিক বেকার হয়ে আছেন, কারণ কোনো সরকারি গত 1-1.5 বছর ধরে সরকারি এক্সপেন্ডিচার হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না। আবার একই সাথে বিল্ডিং ম্যাটেরিয়াল যারা বানান, রড, সিমেন্ট, বালি যারা সাপ্লাই করেন, তাদেরও কিন্তু একটা বড় ধরনের চাপের মুখে আছে। সো এটা বাড়াতে হবে। এটা বাড়ালে কি হবে? আপনার ইকোনমিতে একটা গতি সঞ্চার হবে। কিন্তু একই সাথে আপনি যদি এটা বাড়াতে গিয়ে আপনি যদি ডেফিসিট ফাইন্যান্সিং বাড়িয়ে দেন, মানে এখন আমরা যেমন আজকে শুনছি এখনও যে সরকারের টার্গেট হচ্ছে 2 লক্ষ কোটি টাকার মতো ব্যাংক থেকে ঋণ নেবেন, এই 8-9 লক্ষ কোটি টাকা বাজেট যেটাই আসবে। আপনি কিন্তু অলরেডি দেখবেন যে আমাদের গত 1 বছরে আমাদের সরকারের ঋণ ব্যাংকিং সিস্টেম থেকে বেড়েছে প্রায় 30%-এর কাছাকাছি, এবং এটা আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেমের 25% লেভেলে অলরেডি আছে। আপনি যদি 2 লক্ষ কোটি টাকা অ্যাড করেন, ব্যাংকিং সিস্টেমের সাইজ ইজ অ্যাবাউট 20 লক্ষ কোটি টাকার মতো। সো 10% আপনার অ্যাড হবে। 10% অ্যাড হলে সেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমের ডিপোজিট গ্রোথ যা তার থেকে বেশি। ফলে দেখা যাবে যে 6% ক্রেডিট গ্রোথ যেটা আমরা বলছি ব্যাংকিং সিস্টেম থেকে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, সেটাও হয়তো বা সাস্টেন করা যাবে না। তার মানে হচ্ছে আমরা যেটা আশা করব যে সরকার যদি আসলে চান যে ইনভেস্টমেন্ট হবে এই বছর, আনএমপ্লয়মেন্ট কমবে, কর্মসংস্থান তৈরি হবে, তাহলে সরকারের টার্গেট ব্যাংকিং সিস্টেম থেকে বড়োয়িং যেই টার্গেটটা,
সেটাকে কোনোভাবেই নেটে খুব একটা বাড়তে দেওয়া যাবে না। কারণ নেট বলছি আমি, কারণ 2 লক্ষ কোটি টাকা সরকার বড় করবে ঠিকই, বাট বছরে রাফলি 1 লক্ষ কোটি টাকার মতো ইন্টারেস্ট পেমেন্ট করে গভর্নমেন্ট। সো ওইটা আবার সিস্টেমে চলে আসছে। সো নেট বরোয়িং যেটা, সেটা যদি ড্রাস্টিক্যালি কমিয়ে না দেওয়া হয়, আমরা প্রেফার করবো এটা শূন্যের কাছাকাছি কিছু যদি রাখা যায় যে ব্যাংকিং সিস্টেম থেকে, সেটা হলে তাহলে একটা ইনভেস্টমেন্টের একটা স্কোপ তৈরি হবে। সেকেন্ড যেই তারপরে যে ইস্যুটা, আপনি কোনো অবস্থাতেই যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থাকেন, ইকোনমিক গ্রোথ সম্ভব হবে না। ইকোনমিক গ্রোথ সম্ভব না হলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। আমরা কিন্তু গত 1 বছর ধরে দেখছি, গত বছরের মাঝামাঝি থেকেই দেখছি যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ফলেও আমরা পেইন নিচ্ছি ঠিকই, কিন্তু কোনো গেইন হচ্ছে না। কেন? মানে আপনার ইনফ্লেশন তো কমছে না, কমবেও না। তার কারণটা হচ্ছে আপনার ইনফ্লেশনের ড্রাইভার হচ্ছে এক্সচেঞ্জ রেট এবং আপনার ইম্পোর্ট কস্ট। আপনার ব্যাপারটা তো এমন না, মনিটারি পলিসি কী করে? মনিটারি পলিসি আপনার ডিমান্ড কমিয়ে দেয়। আপনার তো ডিমান্ড, এক্সেসিভ ডিমান্ডের কারণে ইনফ্লেশন হয়নি, আপনার ইনফ্লেশন হয়েছে আপনার সাপ্লাই কস্ট বেড়ে গেছে। আপনি প্রত্যেকটা ইন্টারমিডিয়েট গুডস, প্রত্যেকটা র ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ফুডস্টাফ, আপনার র সুগার আপনাকে আমদানি করতে হয়, ভুট্টা আপনাকে আমদানি করতে হয়, যেটা ছাড়া আপনার অ্যানিম্যাল ফিড ইন্ডাস্ট্রি কাজ করে না বাংলাদেশে। সো এই যে এই আমদানি ব্যয় যেহেতু বেড়ে গেছে, আপনার কিন্তু কস্টের সবচেয়ে বড় ড্রাইভার কিন্তু এটা কিন্তু আপনি এখানে কি মনিটরিং এর কোনো গাফিলতি নেই আসলে? মনিটরিং তো পরের ধাপ। শোনেন, মনিটরিং এর গল্পটা আসলে আমাদেরকে, আমি মনে করি যে আমাদের ভুলভাবে বোঝানো হয়। কারণটা হচ্ছে, আপনি মনিটরিং ব্যাপারটা হচ্ছে বাজার মেকানিজমে আপনার এফিসিয়েন্সি থাকুক কি না থাকুক, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার মার্জিনটা কতখানি। কিন্তু আপনি যদি আসলেই খামারিদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনারা তো 2 বছর আগে যেই দামে বিক্রি করতে প্রোডাকশন করতে পারতেন, এখনও কি সেটা পারেন না? আমরা দেখছি কিন্তু সার্ভেতে যে তাদের প্রোডাকশন কস্ট কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। তাহলে সিগনিফিকেন্টলি যদি তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যায়, একজন চাষির যদি উৎপাদন খরচ যদি বাড়ে, আপনি তাকে সেই খরচের টাকাটা দিবেন না? না দিলে তো চাষি আসলে কালকে ধান চাষ করবেন না। তখন আপনার কি হবে সেটা তো অন্য ব্যাপার। সো এই কনটেক্সট থেকে যদি আমি একটু বলি যে আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবে না। ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে আপনাকে সাপ্লাই স্কোপ বাড়াতে হবে, আপনাকে ফিসকাল পলিসিতে কাজ করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদেরকে সারাক্ষণ বলা হয় যে সরকার জ্বালানি খাতে 30,000 কোটি টাকা ভর্তুকি দেন। সরকার জ্বালানি খাত থেকে কত টাকা ট্যাক্স আয় করেন জানেন? সেই সংখ্যাটা কিন্তু 30,000 কোটি টাকার কাছাকাছি। আমি জ্বালানি নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডক্টর মাহফুজ কবির, একটু আপনার কাছে আবারও আসতে চাই। যেটি বলা হয় যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, আমরা বরাবরই পিছিয়ে থাকি, যেটি কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে আমাদের এনবিআর এর সক্ষমতা বিবেচনা নিয়ে আমরা সেটি লক্ষ্যমাত্রাটি ঠিক করিনি। আপনি কিছুক্ষণ আগে সংস্কারের কথা বলছিলেন। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু সংস্কারের উদ্যোগ তারা নিয়েছিল, কিছুটা করেছিল, সেটি নিয়ে অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি সংস্কার। সেই সংস্কারগুলো কি আমাদের জন্য সক্ষমতা বাড়াতে পারত এই আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে, বা সেটি আসলে কোন পর্যায়ে আছে? এখন পর্যন্ত তারা যেটি সম্পন্ন করে যাননি, সেটি মনে হয় না এখন সম্পন্ন হয়েছে বলেও শুনিনি। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এখানে তো পুরো পিকচারটা আমরা পাই না। মানে এই এনবিআর এর সংস্কারের জন্য দুটো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। একটা হলো যে তাদের একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছিল, ডক্টর মজিদ ছিলেন আর কি সেটার দায়িত্বে, এবং তারা কিন্তু ভালো কাজ করছিলেন এবং মোটামুটিভাবে তারা প্রতিবেদন তৈরি করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এনবিআর এর ফুল অটোমেশন হবে এবং তাদের হেডকোয়ার্টারে বসে দেখতে পারবে যে একেবারে ফিল্ড লেভেলে কী হচ্ছে এবং রিয়েল টাইমে আসলে এই কতটুকু ইম্পোজ করা হচ্ছে ট্যাক্স এবং কীরকম কালেকশন হচ্ছে। এখন যেরকম ম্যানুয়াল বেসিসে কিন্তু অনেক কিছু হয়, তো এখন ওইটা তখন থাকতো না। এবং ওইটার যেটা সুবিধা হতো সেটা হলো যে এই কতিপয় দুর্নীতিবাদ যে কর্মচারী, তাদের কারণে যে আসলে এই যে ট্যাক্স ঠিক মতো কালেকশন হয় না, সরকারের রেভিনিউ টার্গেট ফুলফিল হয় না, ওগুলোর সুযোগটা অনেকটা কমে যেত। কিন্তু যেটা হলো যে হঠাৎ করে কিন্তু এই অ্যাডভাইজারি কমিটিটা হারিয়ে গেল এবং তাদের প্রতিবেদন যে কোথায় আছে সেটা আমরা জানি না। ওই দিক দিয়ে আইএমএফ বারবার বলছে যে এটা বাইফার্কেশন করতে হবে, মানে 2 ভাগে ভাগ করতে হবে। আমাদের এনবিআর এর যে কর প্রশাসন এবং কর নীতি, এই দুটো আলাদা হবে। এবং তার জন্য কিন্তু ওভারনাইট আমরা দেখলাম যে রাতের বেলা, রাত 12টার সময় হলো এটা একটা প্রজ্ঞাপন জারি হলো, গ্যাজেট হলো। এবং হয়ে তারপরে যেটা হয় যে নর্মালি এই ধরনের একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে কনসালটেশন দরকার হয়, যে ন্যাশনাল কনসালটেশন হয়ে কনসেনসাস হয়ে তারপরে যারা এটার সঙ্গে ইনভলভ, মানে কোর স্টেক হোল্ডার, তাদেরকে আসলে আমাদের কিন্তু আস্থার মধ্যে নিয়ে আসতে হয়।
নিয়ে এসে তারপরে হলো যে এই আইনটা করতে হয়, কিন্তু আমরা সেটা দেখিনি। বরং এই IMF এর দিক থেকে একটা প্রেসক্রিপশন ছিল যেটা করতে হবে, তাই সরকার করেছে এটা। এই কারণে পরে দেখবেন যে কিন্তু বিরাট আন্দোলন হয়েছে, অনেক কিন্তু আসলে শক্ত ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। তো এতে বাংলাদেশের আসলে ভাবমূর্তিও একটা বড় রকমের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল, তার কারণ তখন লোডিং আনলোডিং হচ্ছিল না পোর্টে। তো এইরকম পেইনফুল এপিসোড তো আমরা দেখেছি, এবং এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও কিন্তু অত বেশি হারলাইনে তারা যাননি, কিন্তু বিষয়টা সত্য যে এখানে সংস্কার দরকার। এবং এই সংস্কার কিন্তু IMF এর যে কয়েকটা কোর ইন্টারেস্টের জায়গা আছে, তার মধ্যে একটা হলো এটা যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মানে পুরো প্রশাসনিক ব্যবস্থা, তো সেটা স্বচ্ছতা প্রয়োজন এবং আমাদের কর GDP রেশিওটা বাড়াতে হবে। তো সেটাই বারবার IMF বলছে, এবং এখন যেরকম একটা ডেডলক তৈরি হয়েছে IMF এর সাথে, তার পিছনের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তো হচ্ছে এটা যে তারা চাচ্ছে যে কর GDP রেশিও বাড়ুক, কিন্তু সেটা পারছে না। তো এখনও কিন্তু এই সরকার তারা কিন্তু কোনো কমিটমেন্টে যেতে পারেনি, এই কারণে এখন দেখতে পাচ্ছেন যে আসলে অনিশ্চয়তা আছে। তো এটা একটা বিষয়, এবং তার ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা এখন এটা বাস্তবতা যে ব্যবসায়ীদের একটা অংশ তারা কিন্তু সারাক্ষণ কর দিচ্ছেন এবং তারাই বেশি বেশি করে দিচ্ছেন, আবার তাদের কাছে আবার সরকার যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের উপর চাপটা বাড়ছে। আবার অন্যদিকে ওই যে একটা ভিশাস সার্কেল, সেই সার্কেলটাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ফাঁকি দিতে সহায়তা করছে, এবং ওইটাও কিন্তু চলছে, পাশাপাশি দুটো ধারা চলমান। এবং এটার কারণে যেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের যে রাজস্ব আদায় সেটা ঠিক মতো হচ্ছে না। এখন আমি মনে করি যে সময় এসছে যে আমরা যেন সংস্কার করি, এবং সংস্কারের উদ্দেশ্যটা হতে হবে এরকম যে এটা আমাদের হোমগ্রোন, এবং একই সঙ্গে যে এটার যেন বেনিফিশিয়ারি সবাই হয় এবং সবাই যেন আসলে এইটাতে স্যাটিসফাইড থাকে, মানে সবার সন্তুষ্টিতে আমাদের এই NBR এর ক্ষেত্রে সংস্কারটা প্রয়োজন। এবং এটা হলে আমি মনে করি যে এই যে রাজস্ব টার্গেট এটা ফুলফিল হওয়া কোনো ব্যাপারই না। দুটি বিষয়, একটা হচ্ছে যে সংস্কারের কথা আপনি বলছেন, সেটি আমাদের এখানে যেহেতু অ্যাডমিনের যারা আছেন তারা এটি চান না বলেই শোনা গেছে, আবার কর্মকর্তাদেরও অনেকে চান না, সেটি একটি বিষয়। আবার এই পরিস্থিতিতে সরকার সম্ভবত আরও 1 লাখ কোটি টাকা আগামী বাজেটে লক্ষ্যমাত্রা তারা বাড়িয়ে দিতে চাচ্ছেন, যেটি ভ্যাট থেকে হয়তো আসতে পারে। তো যদি সংস্কার না হয় এই লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে কিনা, বা সংস্কারের ক্ষেত্রে সরকার কতটা কঠোর হবে রাজনৈতিক সরকার হিসেবে? আমার আসলে একটা পার্সোনাল ওপিনিয়ন, এটা হয়তো অনেকে ডিসএগ্রি করতে পারেন। এই মুহূর্তে দেশে কিন্তু এই ভ্যাট বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে, কিন্তু সেটা এমন নয় যে যারা দিচ্ছেন তাদের উপরে আরও অতিরিক্ত চাপাতে হবে। বিষয়টা হলো যে গ্রামে গঞ্জে যদি আমরা অনেক রকমের বিজনেস আছে, এখন প্রায় 1,20,00,000 মতো কিন্তু এখন এই যে আমাদের যে লাস্ট যেটা হলো ইকোনমিক সেন্সাস, সেখানে বলা আছে যে আমাদের দেশে এন্টারপ্রাইজ আছে। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই সক্ষম যে এই ভ্যাট দিতে, কিন্তু আমরা EFD না বসানোর কারণে আমরা কিন্তু তাদের কাছ থেকে ঠিক রিয়েল টাইমে ওই টাকাটা পাচ্ছি না, ভ্যাটের টাকা। ভ্যাট আসছে কিন্তু আলটিমেটলি কোথা থেকে আসছে এটা আসলে কেউ জানে না, মানে সেই অর্থে। তো এরকম অবস্থা তো চলতে পারে না। সুতরাং সরকার যদি মনে করে যে না ঠিক আছে তাই সে আদায় করবে রাজস্ব, তাহলে সেক্ষেত্রে এই EFDটা বসানোটা আমি মনে করি যে অনেকটাই বাধ্যতামূলক। তো এটা যদি করতে পারে আমি মনে করি যে নতুন করে আর অতিরিক্ত যে করের বোঝা না চাপিয়েই বরং এই এক্সপানশনে যদি আমরা যেতে পারি, হরাইজন্টাল এক্সপানশন, তাহলে সেই ক্ষেত্রে আশা করি যে ভ্যাট থেকে আমরা কিন্তু একটা ভালো রাজস্ব আদায় করতে পারবো। জি, আবার একটু জানাব আশরাফ আহমেদ, আপনি জ্বালানির কথা বলছিলেন, সেটি নিয়ে একটু জানতে চাই যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার এরই মধ্যে একটা ভর্তুকির মধ্যে পড়ে গেছে, মানে আমাদের এই খাতে, সেটি মাথায় নিয়ে আসলে আপনাদের শিল্প খাতের কতটা প্রভাব রয়েছে সামনের দিনগুলো? আমি গত বছরের কতগুলো ফিগার বলি আপনাকে। গত বছর, এই বছর না, গত বছর BPC আমাদের পেট্রোলিয়াম আমদানিকারক যেই এন্টিটিটা আছে, তারা অন অ্যান এভারেজ তেল কিনতেন $70 থেকে $80 পার ব্যারেল, সেটা আমাদের কাছে বিক্রি করতেন $135 পার ব্যারেল। এই মুহূর্তে যদি আমি দেখি ব্রেন্ট ক্রুডে $105-10 লেভেলে ব্যারেল তারা কিনছেন, এবং তারা সেটা আমাদের কাছে বিক্রি করছেন $160 পার ব্যারেল লেভেলে। গ্যাসের ক্ষেত্রে পেট্রোবাংলা তাদের যে নিজস্ব উৎপাদিত গ্যাসের খরচ এবং ইম্পোর্টেড LNGর খরচ গত বছরের হিসাবে তাদের খরচ পড়তো $18 পার কিউবিক মিটার, যদি 30% LNG 70% ডোমেস্টিক গ্যাস হিসাব করি। তারা সেটা আমাদের কাছে বিক্রি করতেন $32 থেকে $42 পার কিউবিক মিটার। আমার খুব সহজ প্রশ্ন, তাহলে মাঝখানের এই যে বড় স্লাইসটা এটা কোথায় যায়? এটা যায় মূলত দুটো জায়গায়। এক নাম্বার হচ্ছে সরকারের জন্যে পেট্রোলিয়াম একটা বড় ধরনের রাজস্ব আয়ের উৎস, এবং সেকেন্ড হচ্ছে আপনার গ্যাসের ক্ষেত্রে, যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিক্রি করা হয় $32 থেকে $42 কিউবিক মিটারে, কিন্তু পাওয়ার সেক্টরে গ্যাস বিক্রি করা হয়
14 টাকা লেভেলে, ইয়েতে আপনার সারের ক্ষেত্রে এটা আরও কম। সো ইটস এ ক্রস সাবসিডাইজেশন। সো এই ডিস্টরশনগুলো এটা কিন্তু সরাসরি দেখা যায় যে আসলে আমাদের যেই এনার্জি প্রাইসিং পলিসি যেগুলো, এগুলো কিন্তু হেভিলি স্কিউড টুয়ার্ডস আপনার সরকারের ফিসকাল কালেকশন, এবং 2 নাম্বার হচ্ছে যে পাবলিক সেক্টর এনটিটিগুলোতে যেই তাদের একটা অপারেটিং কস্ট অফকোর্স আছে, কিন্তু তার বাইরে দেখবেন যে আপনার যেমন বিপিডিবিতে একটা বড় প্রায় 10%-এর ওপরে থাকে আপনার সিস্টেম লস। বেসিক্যালি যেটা হয়, তারা বিদ্যুৎ চুরি হয় কিংবা তারা তাদের সিস্টেম থেকে বেরিয়ে যায়, যেটা তারা বিল করতে পারেন না। সিমিলারলি গ্যাস সেক্টরের একটা সিস্টেম লস আছে, সিমিলারলি পেট্রোলিয়াম সেক্টরের একটা সিস্টেম লস আছে। সো সব কিছু মিলিয়ে সরকার কিন্তু এই যে 3টা জ্বালানি ক্ষেত্রে মোটামুটি 1 লক্ষ কোটি টাকার মতো জনগণের কাছ থেকে আদায় করেন, তাদের যেটা তাদের মানে আমদানি খরচের ওপরে পড়ে। তার মধ্যে থেকে 30,000 কোটি টাকার মতো থাকে আমাদের সাবসিডি। সো আমি মনে করি যে এই যে, এবং এটার ফলে যেটা হয়, যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে, দেখুন আমি যদি আমেরিকাতে বসে কোনো কিছু উৎপাদন করতে চাই, তাহলে আমার জন্য গ্যাসের খরচ পড়বে 18 টাকা পার কিউবিক মিটার। সেই খরচটা বাংলাদেশে যদি আমি করতে চাই হোলসেলে, তাহলে আমার খরচ পড়বে 32 থেকে 42 টাকা পার কিউবিক মিটার। এখন আপনি যদি আশা করেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর এই বিশাল যেই ডিফারেন্সটা, এটা তাদের এফিসিয়েন্সি দিয়ে গেইন করতে পারবেন, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। সো এই যে এক্সট্রা ইনএফিসিয়েন্সির জন্য যে প্রাইসিং মেকানিজমের জন্য যে লসটা হচ্ছে, সেটা তো কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে এটা আমরা পারতাম। কারণটা হলো আমাদের যে ইনসেন্টিভ স্ট্রাকচারগুলো ছিল, ক্যাশ ইনসেন্টিভ বলি কিংবা অন্যান্য যে এক্সপোর্ট ইনসেন্টিভসগুলো ছিল, সেখান থেকে কিছুটা হলেও এটা অফসেট হয়ে যেত। কিন্তু আমরা কি করছি, আমরা সেই ইনসেন্টিভগুলো সরিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের যে ইনএফিশিয়েন্ট সিস্টেমের কারণে যে কস্টগুলো তৈরি হচ্ছে, সেটা কিন্তু সরাচ্ছি না। ফলে যেটা হচ্ছে, যে ডেঞ্জারটা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত অদূর ভবিষ্যতে আসলে বড় ধরনের সংখ্যায় পড়বে এই প্রাইস ডিফারেন্সিয়ালের কারণে। তারা যদি পৃথিবীর সবচেয়ে দক্ষ ম্যানুফ্যাকচারারও হন, তখনও এই সিস্টেমের কারণে তাদেরকে আসলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একটু জনাব আইনুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, এই জ্বালানি খাতের এই ক্ষেত্রে সরকারের যে ভর্তুকির পরিমাণ, সেটি বলা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আবার অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের অসন্তোষ রয়েছে। তিনি বলছিলেন যে কস্ট বেড়ে যাচ্ছে। কিভাবে আসলে সরকারি ঘাটতিটা মোকাবিলা করতে পারে? মানে সরকার কি চাইলেও এরই মধ্যে যেই খরচটি হয়ে গেছে, ভর্তুকির খরচ, সেটি কি চাইলে এড়ানো যেত, বা কিভাবে আসলে সমন্বয় করা যেতে পারে? ধন্যবাদ। আসলে চাইলেও এড়ানো যাবে বলে মনে হয় না, কারণ গ্লোবাল যদি প্রায়, যেটাও ভাই আশরাফ ভাই বললেন, সেই সিস্টেমের মধ্যে যে ডিফারেন্সটা বলা হচ্ছে, সেখানে যদি তারা বেশ অ্যাড্রেস করে, এগুলো যদি বের করে, যেমন বিপিসির কথা বললো, আমি জানি যে বিপিসি এই যে তার প্রফিটটা করে কি, এই টাকা এনেও তো তাদেরকে ভর্তুকিটা করা যায়। কারণ আমি চাই না যে সাধারণ জনগণের উপর যেন এই চাপটা পড়ে, কারণ ওনাদের উৎপাদন খরচ বাড়ছে এই যে গ্যাপের কারণে, সিস্টেমের কারণে। 18 টাকার গ্যাস কিনতেছে কত টাকা দিয়ে? 32 টাকা। 32 টাকা থেকে 42 তাহলে টাকা। আমেরিকা উন্নত দেশে যদি 18 টাকায় গ্যাস, সেখানে আমাদের দেশে 32 টাকা, এটা কেন হচ্ছে? তা সুতরাং ওয়ার্ল্ড প্রাইস বাড়ছে এবং বাংলাদেশে সেটা আমি সমন্বয় করলাম, কিন্তু এই যে বিপিসি থেকে শুরু করে সিস্টেম হচ্ছে যে এফিসিয়েন্সি এবং এর যে কস্টটা, সেই জায়গায় যদি অ্যাড্রেস করা যায়, তাহলে তো এখানে কিছুটা হলো আপনার মানে রিলিফ হবে। আমি মনে করি যে সেই জায়গাটাই এখন দেখা উচিত। আর আরেকটা জিনিস বলি আমি, যে এই আমাদের জ্বালানির বিষয়টা বহুদিন থেকে বলা হয়, আগের সরকারের সময় বলা হয়েছে যে আমরা রিনিউয়েবল ইয়ের দিকে আমাদের যাওয়া উচিত একটা। সেটা এবার বোধ হয়, যেমন কোভিডের সময় আমরা কিন্তু অনেক কিছু ক্ষত বের হয়েছে আমাদের, এবার কিন্তু কিছু ক্ষত বের হয়েছে। এই ক্ষতগুলো যদি এখন মানে অ্যাড্রেস করা হয়, ভবিষ্যতে হয়তো আমরা এই জ্বালানি কি বলে আমরা দিকে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, যে খাদ্য নিরাপত্তা বলি আর আমাদের জ্বালানি নিরাপত্তা বলি, সেখানে একটা আমরা মানে পজিটিভ একটা দিক দেখব। সে জায়গায় আমার মনে হয় না যে সরকার ভর্তুকিটা অন্য জায়গায় কমিয়ে দিলেও এই জ্বালানিতে কিন্তু ভর্তুকি কমালে কিন্তু এটা একেবারে সাধারণ জনগণের উপর গিয়ে পড়বে। আরেকটা জিনিস আমি বলি, যে আমাদের কৃষির কথা বলি, যদি এই জ্বালানিতে যদি আপনি ভর্তুকি না দেন, তাহলে কৃষির যে উৎপাদনে যে বড় ধরনের একটা চাপ পড়বে, সেটি কিন্তু মানে আমাদের খাদ্য উৎপাদনে গিয়ে পড়বে সেটা। এবং সেটা যদি হয়, তাহলে যে আমাদের ভবিষ্যতে আমি আশঙ্কা করছি যে এখন যে ট্রেন চলছে আমাদের এই যে হাওর এরিয়াতে, কিন্তু আমাদের ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ সার পাচ্ছে না, বিদ্যুতের সমস্যা,
এরকম যদি খাদ্য উৎপাদন যদি কমে যায় তাহলে আমরা একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি কিনা এটাও একটা ভেবে দেখার বিষয়। সব কিছু মিলে সরকারকে খুবই চিন্তা ভাবনা করে এবারকার বাজেট, এক্সপানশনারি বাজেট আমিও পক্ষে, আমি কালকেও 2 জায়গায় বলেছি যে মনিটারি পলিসিও এক্সপানশনারি দরকার, ফিসকাল পলিসি এক্সপানশনারি দরকার। এই যে একটা কথা বলছেন যে উন্নয়নে যদি আপনি দৃষ্টি না দেন তাহলে এই যে সিমেন্ট বলেন, রড বলেন, এই যে এইটার সাথে আবার শ্রমিকের একটা ব্যাপার আছে, এরা তো এক্সপানশন হবে না, তাদের তো ইনকাম বাড়বে না, তাহলে তো ব্যবসা একদিকে চলছে না, একদিকে আপনার কর্মসংস্থানের ব্যাপার। ঠিক আছে, মনে করেন যে এখন যে আগের সরকার বা এখন আছে ঢাকা থেকে দিনাজপুর 4 লেন আছে, আপনি 6 লেন বানান, মানে জনগণকে করেন, সন্তুষ্ট করেন, এবং ওটা হলে হবে কি আপনার এইদিকে গ্রোথও বাড়বে, প্লাস আপনার কর্মসংস্থান হবে এবং ইকোনমিটা সচল থাকবে। সুতরাং আমার মনে হয় যে এই চেক অ্যান্ড ব্যালেন্স এটা যদিও সরকারের জন্য খুব টাফ, কিন্তু এটা ছাড়ার কোনো উপায় নেই। জি, আমরা আলোচনা আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব মাহফুজ কবির, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের কথা ছিল যে রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি, ফলে শেয়ার বাজার ওই অর্থে চাঙ্গা হয়নি। কিন্তু এই সরকার আসার পরেও আমরা খুব একটা দেখছি না শেয়ার বাজার চাঙ্গা হওয়ার কোনো লক্ষণ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে নীতির ধারাবাহিকতা, যারা নীতি নির্ধারক তাদেরও ধারাবাহিকতা। মানে আপনি দেখবেন যে এই জায়গাতে কিন্তু কোনো সংস্কার হয়নি। বাংলাদেশ ব্যাংকে কিন্তু ওই নেতৃত্বের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই যে আপনার এই স্টক এক্সচেঞ্জ যেটা আর কি, যে এসিসি, সেটার কিন্তু নেতৃত্ব ঠিক যে কি সেই, হ্যাঁ, এবং তাদের যেরকম ধীরগতি ছিল, এবং একই সঙ্গে যে তারা কোনো রকমের সংস্কার করতে চায়নি, এবং সংস্কারের জন্যও কিন্তু একটা টাস্কফোর্স তৈরি হয়েছিল, তাদের রিকমেন্ডেশনগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি, যার ফলে যে জায়গাতে ছিল তারা সেই জায়গাতে আছে, এবং একই সঙ্গে যারা বিনিয়োগকারী তাদের কিন্তু আস্থা তলানিতে। এবং আমরা ধারণা করছিলাম যে এই নতুন সরকার ক্ষমতা আসার পরে তারা তাদের যেটা নির্বাচনী ম্যানিফেস্টো, তো সেখানে যেটা ছিল যে না, তারা নতুন করে আসলে এই পুরো স্টক মার্কেট এটাকে টেনে তুলবে, সেটার জন্য কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। বাজেট আসছে সামনে, এই সময়টাতে অবশ্যই কিন্তু পরিষ্কার করে বলতে হবে যে আসলে তারা নীতি সহায়তা কতটুকু দিবে, এবং আর্থিক সহায়তা যদি লাগে তাহলে সেটা কতটুকু দিবে, এবং আসলেই তাদের ইমপ্লিমেন্টেবল কাজগুলো কি ওইখানে, তো সেটা পরিষ্কার করে বলতে হবে এই বাজেটের মধ্যে। এবং শুধু বাজেটে বললেই হবে না, সেটার কিন্তু বাস্তবায়নও দরকার। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তখন আসলে যারা বিনিয়োগকারী তারা আসবেন এখানে। আরেকটা জিনিসটা বলি, সেটা হলো যে এইখানে কিন্তু মানে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, দেশের কোম্পানি, কিন্তু ওদের পারফরমেন্স কিন্তু মাল্টি ন্যাশনালদের মতো, অনেকের চেয়ে ভালো। তো তাদেরকে কিন্তু আসলে আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে না শেয়ার মার্কেটে। এবং আরেকটা সমস্যা হলো যে এই পুরো যে স্টক এক্সচেঞ্জগুলোর কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি নেই। তাদের কিন্তু অন্য যে কোনো দেশে যেখানে ভালো করছে আসলে এই স্টক মার্কেটগুলো, তাদের এখানে খুব ডেডিকেটেড মার্কেটিং টিম আছে। তো এই ভালো কোম্পানিগুলো মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হলো কিন্তু এই পুরো এই খাতের বিনিয়োগের ভিত্তি, তো সেটা নেই। সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছেন, ব্যক্তি বিনিয়োগকারী, তারাও কিন্তু ধুকে ধুকে যাচ্ছেন। আপনি যদি আইপিওর কথা ধরেন, মানে কোন আইপিওটা আপনি দেখতে পেয়েছেন গত 1.5 বছরে? এটা কিন্তু হয়নি। সুতরাং এই মুহূর্তে যেগুলো আছে সেগুলো রিক্লাসিফিকেশন করে করে কোনোভাবে এক ক্যাটাগরি থেকে আর ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে, জেড থেকে উপরে নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে করে করে আর কতদিন? তো এবার তো হবে না। সুতরাং আমার প্রয়োজন হলো যে এই ম্যানিফেস্টোর মধ্যে যেটা বলা আছে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, এবং যত দ্রুত করা হবে ততই কিন্তু এই যারা এই প্রাইভেট সেক্টরের যারা হচ্ছে বিজনেসম্যান, তারা কিন্তু একটা বিকল্প পাবেন খুঁজে। এখন কিন্তু তারা ব্যাংকের উপরে নির্ভর করছেন, এবং ব্যাংকে টাইট দিয়েছে, আবার ওইদিকে আমাদের স্টক এক্সচেঞ্জ নড়ে না, সেখানে কোনো বিনিয়োগ নেই, আইপিও নেই, কিছু নেই। তো এই অবস্থাতে আসলে দেশের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন এগুলো চলে না। সুতরাং আমার যেটা মতামত সেটা হলো যে বাজেটে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ চাই। যে আপনি কোম্পানিগুলোর কথা বলছেন, একটা আমি যোগ করি যে এই যে মানুষের আস্থা, এই আস্থাটা এত নিচে নেমে গেছে, এখন যে কোনো স্টেপ যদি নেয়, যদি আগে আস্থা ফিরাইতে না পারে, তাহলে শেয়ার বাজার কিন্তু হবে না। কারণ আমরা বহু বলেছি যে নির্বাচনটা হয়ে গেলে একটা নতুন সরকার আসলে স্টেবল হবে, কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তা সুতরাং সেখানে এই যে যেটা ডক্টর বললেন, আপুস বললেন, কিন্তু এখানে কোনো কি গবেষণা আছে যে কেন আমাদের দেশে কি বলে শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারছে না? নির্বাচন বলি, নির্বাচনের আগে বলি, ইন্টারিম গভর্নমেন্ট বলি, ইকোনমিস্ট দিয়ে যে সরকার, সেটা তো দেখলাম, ইকোনমিস্ট দিয়ে সরকারকেও তো দেখলাম, কিন্তু এই শেয়ার বাজারের কোনো উন্নয়ন বা কোনো মানে কি বলবো চেঞ্জ হয়নি। তা সুতরাং এইটা এখন যেটা বলা হচ্ছে, শেয়ার বাজারকে চেঞ্জ করার জন্য কোম্পানি আগে আসতে হবে,
এবং যেগুলো কোম্পানি আছে তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, জনগণের মধ্যে আস্থা আনতে হবে, তাহলে এটা সম্ভব। সেখানে যদি গভর্নমেন্ট যদি নীতি সহায়তা করে তাহলে শেয়ার বাজারটা ঘুরে দাঁড়াবে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, শিক্ষা খাতে যেটি দক্ষ মানব সম্পদ গড়ার জন্য শিক্ষা খাতে বাজেটের বাড়ানোর অনেক দিন ধরে আপনারাও বলছিলেন বা বিভিন্ন জায়গায়, এইবার সরকার সম্ভবত কিছুটা বাড়ানোর কথা বলছে 5%। এটি কতটা যৌক্তিক বা যৌক্তিক পর্যায়ে 5% হলেই সেটি যৌক্তিক পর্যায়ে হবে কিনা আপনি কি ভাবেন? না, এটা কিন্তু জিডিপির 5%। জিডিপির জিডিপির 5%, কিন্তু এটা কিন্তু বহু আগে থেকে বলা হচ্ছে যে এটা হওয়া উচিত। ইউনিসেফের বোধহয় এইরকম একটা নির্দেশনা আছে, কিন্তু শুধু বাড়ালে হবে না। আপনি আগে ছিল কত, 2%-এর মতন ছিল জিডিপি, 2 অ্যারাউন্ড 2। এই 2% কি ভালোভাবে ব্যয় হচ্ছে সেটা আপনি খোঁজ করছেন? শুধু 2% আমি ভালো করে ব্যয় করতে না পারি, তাহলে আমি 5% কিভাবে করব? এত বড় ফান্ড নিয়ে আমি কি করব? আমাদের সমস্যা তো গোড়াতে। সুতরাং শিক্ষা আমরা শুধু বাড়ছে আমাদের, মানে কি বলবো, ভার্টিক্যালি বাড়ছে, হরিজন্টালি বাড়ছে, কিন্তু ভার্টিক্যালি আমাদের কিন্তু বাড়ে নেই। স্বাস্থ্য যে অবস্থা আর শিক্ষাও ঠিক একই অবস্থা। এখন আমরা কিন্তু আমাদের বাজেটের দর্শন কি, মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার, কিন্তু সেই যে মানব সম্পদের যে দুটো জিনিস, একটা শিক্ষা এবং স্বাস্থ্য, দুটোই কিন্তু আমাদের একবারে তলানিতে বলবো আমি। সেটা সে জায়গায় 5% বাড়াক, আমার কথা হচ্ছে বাড়ানোর চেয়ে আমাকে নজর দেওয়া উচিত সেটা যেন আবার কি বলে, ব্যয়টা যেন গুণগত ব্যয় হয়। এটা যদি হয় তাহলে শিক্ষায় বাজেট বাড়ানো, না শিক্ষা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শিক্ষার কিন্তু অনেক কম বাজেট, এটা কিন্তু বাড়ানো উচিত। আমাদের 15% বোধহয় যায় বোধহয় সুদেই, সুদেই বোধহয় 16% এরকম যায়। আবার ওই যে সামাজিক সুরক্ষা, সেখানে কিন্তু অনেক বড় একটা যায়, কিন্তু সেই সব হিসাব করতে করতে আমাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে গিয়ে দেখা যায় একবারে তলানিতে। কিন্তু একটা উন্নত দেশে দেখবেন যে আপনি শিক্ষা এবং স্বাস্থ্যের কিন্তু বাজেটটা বেশি থাকে। আমরা সেই জায়গা থেকে কিন্তু ভিসিএস সার্কেল থেকে আসতে পারিনি। আরেকটু বেশি ছোট করে একটু আপনার কাছে, আপনি শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলছিলেন, আমরা এই বাজেট বাড়ালে যেটি অবকাঠামোগত উন্নয়ন হয়, কিন্তু মান উন্নয়ন হয় না, এই জায়গাতে আসলে না, এটা তো বহুদিন থেকে বলা হচ্ছে যে আমাদের মান উন্নয়ন হচ্ছে না। এটা এই জন্য ঢেলে সাজানো। যেমন ইউজিসি, আমি ইউনিভার্সিটির কথা বলি, ইউজিসি একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট কাজ করছে, সেখানে প্রচুর টাকা পয়সা রিসার্চের ক্ষেত্রে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আউটকাম কি সেটা কিন্তু তারা মানে মনিটর করছে না। তো এই জায়গাগুলোতে যে আমরা যদি ঠিক না হই, তাহলে শুধু টাকা দিলে কিন্তু এটা ফলটা পাওয়া যাবে না। সেদিক থেকে বলি যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সংখ্যা বাড়ছে, আমাদের মানে বেকারও বাড়ছে, বলে শিক্ষিত বেকার বাড়ছে, কিন্তু তারা কোনো কাজ করতে পারছে না। আমাদের এই যে মিসম্যাচটা, আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে মিসম্যাচটা, এটা নিয়ে কিন্তু সেরকম চিন্তা বা করা হচ্ছে না। এই জায়গায় কিন্তু আমাদেরকে নক করতে হবে যে আমরা বিভিন্ন ফার্ম বলি, তারা কি চায় আর আমরা কি তৈরি করছি। সুতরাং এটা যদি মানে অ্যাড্রেস করা হয়, তাহলে হয়তো শিক্ষায় যে ব্যয়টা, সে ব্যয়টা কাজে দিবে। ঠিক। একটু আপনার কাছে জানতে চাই আশরাফ আহমেদ, আমরা এলডিসি নিয়ে আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই, যেটি 26 সেপ্টেম্বরে আমরা এই স্বল্পোন্নতর থেকে উত্তরণের সময়সূচি, আবার এর মধ্যে নভেম্বরের পরে, নভেম্বরের পরে সেটি আবার আমরা সরকারি বা বেসরকারি সবাই মিলে 29 পর্যন্ত প্রস্তাব করেছি বাড়ানোর জন্য, সময়সীমা বাড়ানোর। এই ক্ষেত্রে আসলে কোন পর্যায়ে আছে এবং এটি কি আমরা 29 পর্যন্ত উত্তীর্ণের সময় পেলে আমরা আসলে কি কি সুবিধা অর্জন করতে পারবো আর কোন জায়গা থেকে লুজ করবো, আপনি কিভাবে দেখেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, যদি আপনি এলডিসি গ্র্যাজুয়েশন যদি আপনি আজকে ট্রানজিশনটা করেন, আপনার চার ধরনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে ইকোনমিতে। এক নাম্বার হচ্ছে আপনি যে এগ্রিকালচারাল সেক্টরকে আপনি যে প্রোটেকশনটা দিতে পারেন, সেটা কালকে থেকে পারবেন না। WTO রুলসের আন্ডারে আপনাকে তখন মোস্ট ফেভার্ড নেশনের প্রাইসিংয়ে চলে আসতে হবে। আপনার একদিকে যেমন আপনার এটা পাবলিক সেক্টর ইম্প্যাক্ট হচ্ছে, আপনার যে কাস্টমস রেভিনিউ সেটা ড্রাস্টিক্যালি কমে আসবে। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার যে কনসেশনাল লোন ডেট অ্যাক্সেস আছে সেটা বন্ধ হয়ে যাবে। সো সরকার একদিক থেকে আয় কমে যাবে, অন্যদিক থেকে ঋণের যে সোর্স আছে সেটা ড্রাস্টিক্যালি কমে যাবে এবং সেখানে খরচ বেড়ে যাবে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যেটা হবে, উইদাউট দ্যাট প্রোটেকশন, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের তো অনেকগুলো সিস্টেমিক ইনএফিসিয়েন্সি আছে, এই ইনএফিসিয়েন্সিগুলো যদি আমরা ওভারনাইট দূর করতে না পারি, আমরা কম্পিটিশনে টিকে থাকতে পারবো না এবং আমাদের সরকারও আসলে তখন আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। এটা খুব বেসিক একটা এক্সাম্পল দিই। আপনি যদি ক্যাটেল রেইজিং যদি আপনি হিসাব করেন, বাংলাদেশে জিনিসটা করতে হয় আপনাকে ফিড দিয়ে। সেই ফিড দিয়ে যদি আপনি করতে চান, ইম্পোর্টেড ফিড দিয়ে যদি আপনি ক্যাটেল রেজ করতে চান, আপনি কখনোই অস্ট্রেলিয়ান ফ্রি রেঞ্জ কিংবা আমেরিকান ফ্রি রেঞ্জের বিফের সাথে আপনি কম্পিট করতে পারবেন না।
কারণ আপনার এভারেজে গিয়ে কস্ট এখনই আসছে অ্যাবাউট $8 থেকে $10 লেভেলে, যেখানে ইম্পোর্টেড হচ্ছে এটা $4 লেভেলে। তার মানে কি, আপনি যদি ওপেন করে দেন, কোনো রেস্ট্রিকশন না দিতে পারেন, আপনি অস্ট্রেলিয়ান বিফ দিয়ে আপনি বাংলাদেশের যত ইম্পোর্ট আপনি আটকাতে পারবেন না। বাংলাদেশে যত ক্যাটেল র্যাঞ্চার আছে, মানে যত গরু খামারি আছেন, তারা মোটামুটি ধ্বংস হয়ে যাবেন। সো এরকম অনেকগুলো সেক্টরে আপনি দেখবেন এই ঘটনাটা ঘটবে। সেকেন্ড লেভেলে যেটা হবে, কিছু কিছু জায়গায় আমরা কিছু মানে ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে বলি যে বায়োসিমিলার্স ইউজ করতে পারি, যেটা আমরা স্ট্রিক্ট অ্যাডারেন্স টু আইপি প্রোটোকল সেটা আমরা হয়তো বা পারবো না। তখন কি হবে, ধরেন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তারা এখন যেই ওষুধ, যেটা কেমোথেরাপি ডোজ, যেটা 10,000 টাকায় কিনতে পারছেন অনেক কষ্ট করে, সেটার দাম হয়ে যাবে $2 লক্ষ। তার মানে হচ্ছে যে যিনি এই ওষুধের উপর ডিপেন্ডেন্ট, যার জীবন রক্ষাকারী ওষুধ এগুলো, তার জন্য এটা সরাসরি মৃত্যুদণ্ডে সামিল। সো এই যে এই ধরনের ঘটনাগুলো, এটার প্রোটেকশন নেওয়ার জন্য কিন্তু আপনার ডিটেলে অনেকগুলো কাজ করার আছে। আমি একটা সিম্পল জিনিস বলি, WTO রুলসের আন্ডারে আপনি ইম্পোর্টের সাবসিডি হিসাবে কৃষককে ফার্টিলাইজারের সাবসিডি দিতে পারবেন না। কিন্তু তাহলে এখন কী হবে, যদি ফার্টিলাইজারের সাবসিডি যদি আমরা তুলে দেই, তাহলে ফার্টিলাইজারের দাম এখন যা আছে তার থেকে 10 গুণ বেড়ে যাবে। কৃষকের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব হবে না। তাহলে কৃষক তখন সার ছাড়া, কিন্তু এটা তো আমরা বেশি দিন আটকে রাখতেও পারবো না। এখন হয় 29 পর্যন্ত করলাম। এটার অল্টারনেট হচ্ছে, এই রুলসে কোথাও বলা নেই আপনি কৃষককে সরাসরি সাবসিডি দিতে পারবেন না, যেটা দুনিয়া শুধু সবাই দেয়, আমেরিকা দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সবাই দেয়। তারা কি করেন, তারা যিনি কৃষক তাকে সরাসরি ক্যাশ সাবসিডি দেন, ক্যাশ ট্রান্সফার করেন, সেটাতে কিন্তু কোনো বাধা নেই। আমাদের সমস্যাটা কোথায়, আমাদের এটা করতে গেলে আমাদের 1.5-2 কোটি কৃষক যারা আছেন তাদেরকে সরাসরি সাবসিডি দিতে হবে। কিন্তু আমরা এখন ওটা যেহেতু এতদিন আগে পারতাম না, আমরা কি করতাম, আমরা ইম্পোর্টেড ইয়ের ওপরে সাবসিডিটা দিতাম, সারের উপরে সাবসিডিটা দিতাম। সো এই যে অল্টারনেট মেকানিজমগুলো, এগুলো মানে এই যে ইয়েটা পিছালে, এলডিসি গ্র্যাজুয়েশনটা পিছালে, আমরা একটা 2 থেকে 3 বছর যতদিনই পিছানো হোক সময় পাবো এই সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করার জন্যে। কিন্তু এই সময়টা পেয়ে যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে কিছুই হবে না। আচ্ছা, এই ফাঁকে আরেকটা জিনিস বলি, দেখুন আমাদের ফান্ডামেন্টাল টার্গেট হচ্ছে, আপনি আমরা যে বলছি যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, এলডিসি গ্র্যাজুয়েশন করব, হাই ইনকাম কান্ট্রিতে যাব, এগুলো করতে গেলে কি হবে, আপনার রিসোর্স তো বাড়বে না। আপনার তো ব্যাপারটা এমন না যে আপনি হঠাৎ করে বাংলাদেশে বিশাল বড় একটা তেলের খনি আবিষ্কার করবেন কিংবা বিশাল কোনো মিনারেল রিজার্ভস বের করতে পারবেন। তাহলে কি করতে হবে, আপনাকে হিউম্যান রিসোর্স ইউজ করে এটা করতে হবে। আচ্ছা, হিউম্যান রিসোর্স করতে গেলে একটু আগে শিক্ষা খাত নিয়ে আমরা যেটা কথা বলছিলাম, দেখুন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সব কিছু মিলিয়ে প্রায় 6 লক্ষের মতো গ্র্যাজুয়েট পাশ করেন প্রত্যেক বছর। তার থেকে 50%-এর উপরে হচ্ছেন হিউম্যানিটিজের গ্র্যাজুয়েট। স্টেম কিংবা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স সব কিছু মিলিয়ে এটা 10 থেকে 15%-এর উপরে যায় না। আপনার এটা হওয়া দরকার ছিল উল্টা। কারণ আপনি হিউম্যানিটিসে যাদেরকে গ্র্যাজুয়েশন করতে দিচ্ছেন, তাদেরকে আপনি না দিচ্ছেন কোনো এমপ্লয়েবল স্কিল, না দিচ্ছেন তাদেরকে আমাদের ভবিষ্যৎ ইকোনমি, টেকনোলজি ড্রিভেন ইকোনমি যদি তৈরি করতে হয়, তাহলে সেই সংখ্যাটা আসবে কিভাবে? এটা তো আপনি হিউম্যানিটিস গ্র্যাজুয়েট দিয়ে তো আপনি এআই সফটওয়্যার বানাতে পারবেন না। তো এই যে আমাদের তো আসলে দরকার ছিল উল্টা, যে 50-60% স্টেম গ্র্যাজুয়েট, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল টেকনোলজিস হোক, এইসব জিনিস হয়তো বা 10-15% হবে হিউম্যানিটিস গ্র্যাজুয়েট, কিন্তু আমরা তো এটাকে উল্টে ফেলেছি। জি, আপনাদের 3 জনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।